আসসালামু আলাইকুম। এই আওয়ামী সরকার পতনের আগে আমরা বিভিন্ন মিডিয়ায় এবং বিভিন্ন জরিপে আমরা দেখেছি যে আওয়ামী সরকারের বিরুদ্ধে অনেক জনমত ছিল। সেটা হতেও পারে 85 থেকে 90 ভাগ, এমনকি 95 ভাগ পর্যন্ত আমরা দেখেছি মানুষ আওয়ামী সরকারের সিদ্ধান্ত, তাদের বিভিন্ন যে কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সেই জায়গাতে থেকে তখন আসলে আমরা বুঝতে পারছিলাম যে জনপ্রিয়তা এখন বিএনপির এই 90% জনপ্রিয়তা বাংলাদেশের ভিতরে আছে। কিন্তু 5ই আগস্টের পর আমরা দেখলাম এক ভিন্ন বাংলাদেশ। সেখানে যে বিএনপিকে মানুষ ক্ষমতায় আনতে চায়, বিএনপিকে যে মানুষ ক্ষমতায় বসাতে চায়, এটা আসলে ওইভাবে বলা যাইতেছে না। আমি আপনাদেরকে একটা রিপোর্ট দেখাই। সেটা হইলো, আপনারা জানেন যে সাংবাদিক মাসুদ কামাল স্যারের একটা চ্যানেল আছে কথা, সেখানে তারা একটা পোল দিয়েছে। সে জায়গায় বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনী কেবল নয়, সেই সঙ্গে বেশ কিছু সংস্কার কর্মকাণ্ড করবে বলে প্রত্যাশা রয়েছে জনগণের। এসব প্রত্যাশা পূরণের জন্য ডক্টর ইউনূস সরকারকে আপনি কতদিন সময় দিতে চান? বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তো সেই জায়গায় প্রায় 40,000 মানুষ ভোট দিয়েছে। সে জায়গায় তিনি অপশন রেখেছেন 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর। তো সেই জায়গায় আপনার 6 মাস মতামত দিয়েছে মাত্র 12% মানুষ, 1 বছর মতামত দিয়েছে 16% মানুষ, 2 বছর মতামত দিয়েছে 15% মানুষ, 3 বছর মতামত দিয়েছে 14% মানুষ, 5 বছর মতামত দিয়েছে আপনার 43% মানুষ। তার মানে আপনি বুঝতে পারতেছেন খুব তাড়াতাড়ি মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না, বা বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য মানুষ এখন আর ব্যস্ত না। এখানে 43% মানুষই বলেছে যে 5 বছর ক্ষমতায় থাকুক এই অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে আপনি বুঝতেই পারতেছেন, যদি এই বিএনপি সরকার কোনোভাবে এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায় বা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করে, এই 43% মানুষ যারা চাইতেছে যে 5 বছর থাকুক এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু এখান থেকে এই তার মানে বোঝাই যাইতেছে যে 43% মানুষ তাদের বিরুদ্ধে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই একটা গেল সম্ভাবনা। আমি আপনাদেরকে একটু তারেক রহমানের বক্তৃতা শুনাই। তারেক রহমান এখন যে কতটা সতর্ক অবস্থানে আছে, সেটা বিভিন্ন তার যে বক্তৃতা, সেটা আপনি যদি পড়েন তাইলে আপনি বুঝতে পারবেন যে তিনি এর আগে বারবার সতর্ক করতেছিলেন তাদের নেতাকর্মীদেরকে, এবং কি ইতিমধ্যে অনেককে বহিষ্কার করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এসব ব্যবস্থা তার চলমান আছে। আজকে প্রথম আলো একটা রিপোর্ট, তিনি বলতেছেন কারো হটকারিতায় বিএনপির ক্ষতি সহ্য করা হবে না। তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বছরের পর বছর ধরে আন্দোলন সংগ্রাম ত্যাগ বঞ্চনা সহ্য করে বিএনপি জনগণের যে আস্থা ও ভালোবাসা অর্জন করেছে, তা দলের কিছু বিপদগামীর হটকারিতায় ক্ষতিগ্রস্ত হবে। সেটা কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি যাই হোক না কেন, তিনি বলেন, আপনারা দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করুন, প্রতিরোধ করুন। দল তাদের শুধু বহিষ্কারের অঙ্গীকারী নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে সোমবার খুলনা বিভাগীয় সভায় তারেক রহমান এ কঠোর হুঁশিয়ারি দেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৃণমূলের নেতাকর্মীদের উপর তার অগাধ আস্থার কথা জানিয়েছেন। আসলে বিএনপির এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় একেবারে জেলা উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের সাথে ভিডিও কলে, কখনো তাদের সাথে জুম মিটিং, বিভিন্নভাবে তাদের সাথে একটা সংযোগ স্থাপন করেছেন। এই যে একটা শক্তি তিনি কিন্তু তৃণমূল পর্যায়ে নিজে তৈরি করেছেন, এটা শুধুমাত্র তারই একটা অভিজ্ঞতা বা তারই দিক নির্দেশনা বা তার যে রাজনৈতিক যে শক্তি, সেটা থেকে তিনি কিন্তু এই তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৃণমূল নেতাকর্মীদের উপর তার অগাধ আস্থার কথা জানিয়ে এ বিষয়ে 1-11 দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, দলের সব সংকটে তৃণমূল ছিল বিএনপির শক্তি। তারা শত প্রলোভন আর নির্যাতন উপেক্ষা করে কঠিন ঐক্য দলকে ধরে রেখেছে। তৃণমূলের সঙ্গে থাকলে দল যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে সক্ষম হবে, তেমনি পরিচালনা করা তার পক্ষ সহজ হবে। তিনি তৃণমূলের উপর ভরসা করেছেন এবং তৃণমূলের উপর ভরসা রেখে তিনি বলতেছেন যে তৃণমূল যদি তা দলের পাশে থাকে, তৃণমূল নেতাকর্মীদেরকে যদি মানে ঐক্যবদ্ধ রাখা যায়, তাহলে এরকমের বড় বড় নেতারা যারা বড় বড় ভুল করতেছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সালাউদ্দিন আহমেদের মতো একজন লোক, তিনি
এখন বিতর্কের জায়গায় তাকে শোকজ করা হইতেছে, এবং সেই যে ভুয়া ডায়মন্ড ব্যবসায়ী তাদেরকে যারা প্রোটোকল দিয়েছে তাদের বিরুদ্ধে শোকজ করা হইতেছে, কারণ তারা কিন্তু খপ্পরে পড়ে গেছেন অথবা ষড়যন্ত্রের শিকার হইতেছেন কোনো না কোনো ভাবে। তো সেই জায়গা থেকে এখন বিএনপির বড় একটা চ্যালেঞ্জ কাজ করতেছে, যে বড় একটা চ্যালেঞ্জ দিয়ে তাদের ভিতরে যেন কোনো এরকমের বিতর্ক সৃষ্টি না হয়, তাদের দলের কোনো ব্যবহার করে কেউ যেন কোনো দুষ্কৃতিকারী, কেউ যেন কারো জায়গা দখল, বাজার দখল, কারোর প্রতি হামলা মামলা, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যাতে চালাইতে না পারে, সেই দিকে তিনি কিন্তু খুব কঠোর ভূমিকা পালন করতেছেন। এবং কোনো দলীয় নেতা কর্মীরা যদি এভাবে তাদের যদি কোনো অপকর্মে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরকে শুধু বহিষ্কার করবেন, বিষয়টা তাই না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন। তো বুঝতেই পারতেছেন বর্তমানে বিএনপি একটা কঠিন সময় পার করতেছে, অগ্নি পরীক্ষার ভিতর দিয়ে পার করতেছে বিএনপি। নেতাকর্মীরা তারা যে দীর্ঘদিন যাবৎ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, সব থেকে বেশি অত্যাচারের শিকার হয়েছে তারা। কিন্তু এই বিষয়টা চিন্তা করে যে রক্ত গরম করে আপনি উল্টাপাল্টা কোনো কিছু করবেন, সেটা করারও কোনো সুযোগ কিন্তু এখন নাই। তো সেই জায়গা থেকে বিএনপি এখন পর্যন্ত তাদের যে ভাবমূর্তি ধরে রেখেছে সেটা কতদিন পর্যন্ত রাখতে পারবে, বা এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকারটাকে তারা কতদিন সময় দেবে, এবং দীর্ঘদিন যদি সময় না দেয় বা একটা নির্দিষ্ট সময় যদি দিতে না পারে, এবং তাদের এই সরকারের বিরুদ্ধে চাই যদি কোনো একটা সময় যদি তারা আন্দোলন করার চেষ্টা করে, বাংলাদেশের জনগণ সেটা কিভাবে দেখবে, সেটা কি এই বিএনপির পক্ষ নেবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ নেবে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জামাতকে যদি দেখেন, জামাত কিন্তু তার গতিতে রাজনৈতিক দল গুছিয়ে নিতেছে। তারা বিভিন্ন আপনার যে ইসলামী দলগুলো আছে, আমি দেখেছি সেই যে আপনার আজকে ইসলামী আন্দোলন, তাদের যে আমির, তার কিন্তু কথা পাল্টে গেছে, তিনি জামাতের সাথে সখ্যতা করতে আগ্রহী বলে মানে দীর্ঘদিন যাবত তিনি কিন্তু জামাতের সমালোচনা করছিলেন। তারা কখনোই জামাতের সাথে যাবেন না, জামাত যেখানে যায় সেখানে দল ধ্বংস হয়ে যায়, এরকমের কথা বলার পরেও তারা কিন্তু আজকে জামাতের সাথে একটা ঐক্যের একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। তো দেখা যাক আসলে জামাত যদি এই ঐক্যটা করতে পারে বিভিন্ন সমমনা দলগুলোকে নিয়ে, তাহলে কিন্তু বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ এবং একটা মুখোমুখি হাড্ডাহাড্ডি, যখনই নির্বাচনটা আসবে তখনই একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আগে যখন আমরা বলেছিলাম বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যে বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপিকে আমরা ক্ষমতায় দেখতে চাই, কিন্তু যে সংস্কারের ডাক আসলে অন্তর্বর্তীকালীন সরকার বা ছাত্র জনতা দিয়েছে, সেই সংস্কারটা এখন জনগণের কাছে সুপ্রিয় হয়ে উঠেছে, এবং জনগণ চায় যে একটা সংস্কার আসুক। বিএনপিকে তো আমরা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় দেখেছি পূর্বে, তারা তো তেমন কোনো কিছু করতে পারে না, দুর্নীতি, লুটপাট, রাজধানী, এগুলো তারা ওইভাবে মোকাবেলা করতে পারে না। সেই জায়গা থেকে যেহেতু অন্তর্বর্তীকালীন একটা সরকার আসছে, সেই জায়গায় তাকে অবশ্যই সময় দিতে হবে, এবং সময় দেওয়ার পক্ষে কিন্তু ছাত্র জনতা, এবং ছাত্র জনতার পক্ষে সাধারণ মানুষ। সেই জায়গা থেকে বিএনপি খুব সহজেই এবং অচিরেই যে ক্ষমতা আসছে এটা কিন্তু বলা যায় না। এবং তারেক রহমান এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করে, তারা কি এই ছাত্র জনতার যে মোটিভ, ছাত্র জনতার যে ধ্যান জ্ঞান ধারণা, দেশকে নিয়ে ভাবনা, সেটাকে প্রাধান্য দিয়ে ছাত্র জনতার সাপোর্ট বা ছাত্র জনতার ভালোবাসা তারা অর্জন করতে পারে কিনা, এটা এখন বিএনপির সব থেকে বড় চ্যালেঞ্জ।